ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য জিকে থেকে প্র্যাকটিস সেট শুরু করেছি। এর আগে আমরা 13টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা 14 নম্বর প্র্যাকটিস সেটটি এখানে আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন আছে, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং, লর্ড রিপন। তো এটা সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি 1800 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। এর মূল কারণ ছিল যারা ব্রিটিশ কর্মচারী ছিলেন তাদের ভারতীয় ভাষা, বিশেষ করে বাংলা এবং হিন্দিতে প্রশিক্ষণ দেওয়া। এর পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে যখন ইংরেজি শিক্ষানীতি ঘোষণা করেন, তখন এই ফোর্ট উইলিয়াম কলেজের কার্যকারিতা হ্রাস পেয়ে যায়, কারণ তখন ইংরেজি শিক্ষার কথা বলা হয়েছিল 1835 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ পরবর্তীকালে এই লর্ড ডালহৌসির আমলে 1854 সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। কারণ হচ্ছে 1835 সালে ইংরেজি শিক্ষানীতি ঘোষণা অলরেডি হয়ে গিয়েছিল, তার ফলে এই কলেজের আর কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে। 2 নম্বর, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি? পেন্সিলে ব্যবহৃত পদার্থটি আমরা লেড বলি, কিন্তু কথাটা লেড হলো, এখানে ব্যবহার করা হয় গ্রাফাইট। গ্রাফাইটের সাথে কাদামাটি মিশ্রিত করে এই পেন্সিলের সীসাটি তৈরি করা হয়। গ্রাফাইট একটি অধাতু। ঠিক আছে, এটি কার্বনের একটা রূপ, এটা একটি অধাতু। 3 নম্বর, জৈব গ্যাস কি? জৈব গ্যাস হচ্ছে, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে পুনর্ভব সম্পদ। পুনর্ভব সম্পদ বলা হয় সেই সব সম্পদগুলোকে যে সম্পদগুলোর ভাণ্ডার অফুরন্ত এবং কোনো নির্দিষ্ট স্থানে সেগুলো পাওয়া যায় না, সমস্ত জায়গায় পাওয়া যায়, এমন কোনো নয় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়। সেই সব সম্পদগুলোকে পুনর্ভব সম্পদ বলা হয়। যেমন সৌরশক্তি সব জায়গায় পাওয়া যায়, জল, বাতাস, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস, এগুলো সব জায়গায় পাওয়া যায়, তাই এগুলো বলা হয় পুনর্ভব সম্পদ। অপুনর্ভব সম্পদ কোনগুলো? ঠিক উল্টোটা, যেগুলো নির্দিষ্ট স্থানে পাওয়া যায় এবং এদের ভাণ্ডার সীমিত, এগুলো একসময় এসে শেষ হয়ে যাবে, সেগুলো হচ্ছে অপুনর্ভব সম্পদ। ঠিক আছে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং যেসব খনিজ ধাতুগুলো আছে। বায়োমাস কি? এখানে দেখো দুটো টার্ম আছে, একটা বায়োমাস আর এখানে আমরা পেয়েছি জৈব গ্যাস বা বায়োগ্যাস। বায়োমাস হচ্ছে কোনো জীবন্ত বা মৃত জীব থেকে উদ্ভূত জৈব পদার্থ, যে পচাগলা পদার্থটি আমরা পাই সেটা হচ্ছে বায়োমাস। আর বায়োমাস থেকে যে গ্যাসটা হয় সেটা হচ্ছে বায়োগ্যাস। ঠিক আছে, এই বায়োগ্যাসে কী কী গ্যাস থাকে? মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে এবং হাইড্রোজেন সালফাইড থাকে। 4 নম্বর, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা সিকিম এবং নেপাল দুটো জায়গাতে অবস্থিত আছে, কিন্তু যেহেতু নেপালে বেশিরভাগ অংশ আছে তাই এটা সঠিক উত্তর নেপালে করাটা যুক্তিযুক্ত হবে। কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ বলা হয়। এর উচ্চতা হচ্ছে 8586 মিটার। এর 5টি পর্বত চূড়ার কারণে একে তুষারের 5টি ঐশ্বর্য বলা হয় এই কাঞ্চনজঙ্ঘাকে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় এই কাঞ্চনজঙ্ঘাকে। কর্ডিনোস্টিন বা K2 আছে, পাক অধিকৃত কাশ্মীর বা POK এবং আকসাই চীনের মধ্যে যে কারাকোরাম রেঞ্জ আছে সেখানে আছে। কোথায় আছে? POK-তে আছে, পাক অকুপাইড কাশ্মীরে, এবং আকসাই চীনতে আছে। ঠিক আছে, যেটা পাকিস্তান চায়নাকে দান করে দিয়েছিল, যে জায়গাটা, সে আকসাই চীনের মধ্যে এই K2 বা কর্ডিনোস্টিন আছে। 5 নম্বর, কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি কোনটি? কানপুর অবস্থিত গঙ্গা নদীর ডান তীরে। তোমরা ম্যাপটাতে দেখতে পাচ্ছ, এখানে এটা উত্তরপ্রদেশ রাজ্য এবং এই যে কালো অংশ দেখাচ্ছে এটা হচ্ছে কানপুর শহর। এটা কানপুরের গঙ্গা নদী বয়ে গেছে এবং তার ডান পাশে আছে কানপুর শহরটা। ঠিক আছে, কানপুরকে বিশ্বের চামড়ার শহর বলা হয়। ঠিক আছে, এই কানপুর শহরকে আবার উত্তর ভারতের ম্যানচেস্টার বা প্রাচ্যের ম্যানচেস্টারও বলা হয়। ঠিক আছে। 6, ভরবেগ ও ভার কি? ভরবেগ ও ভার হচ্ছে, ভরবেগ সম্পর্কে জানার জন্য তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারটা দেখতে পারো। এখানে ভরবেগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ভরবেগ বা মোমেন্টাম হচ্ছে ভর এবং বেগের গুণফল। কথার মধ্যে বুঝতে পারছো ভর আর বেগ দুটো কথা আছে, তাহলে ভর ইন্টু বেগ। এখানে বলা হয় ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগকে, তাহলে বলা হয়, এটা বলা যায় যে পি সমান mv বা ভরবেগ সমান ভর ইন্টু বেগ, যেখানে m সমান মাস এবং v সমান ভেলোসিটি। ভার কি? ভার হচ্ছে পৃথিবী যে আকর্ষণ বলে পৃথিবী কোনো একটা বস্তুকে আকর্ষণ করে, ওই আকর্ষণ বলটি হচ্ছে ভার। ঠিক আছে, তো ভরবেগে, বেগ যেহেতু ভেক্টর রাশি, বেগের মান এবং 2 আছে, তাই ভরবেগও একটি ভেক্টর রাশি। আর ভারও একটি ভেক্টর রাশি, কারণ মান এবং 2 আছে। ঠিক আছে, একে আবার W সমান mg দ্বারা প্রকাশ করা হয় ভারকে। ওয়েট সমান মাস ইন্টু গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন। 7 নম্বর, নিম্নলিখিত কোন দেশ এশিয়ার মধ্যে অবস্থিত নয়? এশিয়ার মধ্যে অবস্থিত নয়, এখানের মধ্যে দেখতে পেয়ে যাবে লিবিয়া। লিবিয়া এশিয়ার মধ্যে অবস্থিত নয়, লিবিয়া আছে আফ্রিকার উত্তরে। এটা ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের দক্ষিণে অবস্থিত এই লিবিয়া। এরপর তোমরা যদি এশিয়ার মধ্যে কোন কোন শহরগুলো আছে সেটা দেখতে চাও, আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো দেখে নিতে পারো। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা শহর কোনটি? পৃথিবীর মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা শহর যদি বলা হয়, এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে ভারকোয়ানোস।
ঠিক আছে, কিন্তু বর্তমানে ভার্কনেসকের চেয়েতেও সবচেয়ে কম স্তর বলা হয় ইয়াকুটস্কে। ভার্কনেসকের তাপমাত্রা -50°C পর্যন্ত রেকর্ড করা হয়েছে, কিন্তু ইয়াকুটস্কের তাপমাত্রা -64.4°C পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঠিক আছে, তাহলে ইয়াকুটস্কেই সবচেয়ে কম তাপমাত্রা শহর বলা হয়, কিন্তু অপশানে যেহেতু ভার্কনেস আছে তাই ভার্কনেসকে বলবো। এরপর যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রার স্থান, স্থান যদি বলা হতো তাহলে সেটা হতো পূর্ব আন্টার্কটিক মালভূমি। সেখানে তাপমাত্রা -94°C চাইতেও নিচে নেমে যায়। সবচেয়ে উষ্ণতম শহর হচ্ছে ফার্নেস ক্রিক, যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি অবস্থিত। এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 56.7°C, এটা রেকর্ড করা হয়েছে। আর যদি উষ্ণতম স্থান বলা হয় পৃথিবীর মধ্যে তাহলে সেটা হবে ইরানের লুত মরুভূমির সবচেয়ে পৃথিবীর উষ্ণতম স্থান। এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা 70.7°C পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে। 9 নম্বর, মানুষের জীবনে লোহিত রক্তকণিকার স্থায়িত্বকাল কত? তো এটা সঠিক উত্তর হবে 120 দিন। স্থায়িত্বকাল 100 থেকে 120 দিন পর্যন্ত হয়। ঠিক আছে। মানুষের রক্তে দুটি প্রধান উপাদান থাকে, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা তিন রকম থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেতকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা রক্তের মধ্যে, শ্বেতকণিকার কাজ হচ্ছে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। ঠিক আছে, লোহিত কণিকার আয়ু বললাম এখানে 100 থেকে 120 দিন। শ্বেতকণিকা নানা রকমের আছে, লিউকোসাইট, লিম্ফোসাইট, থ্রোম্বোসাইট। তো তাদের আয়ুষ্কাল, বিভিন্ন শ্বেতকণিকার আয়ুষ্কাল বিভিন্ন রকমের হয়, কোনোটার কয়েক ঘন্টা, কোনোটার আবার কয়েক সপ্তাহ, কোনোটা আবার কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। অনুচক্রিকার জীবনকাল হচ্ছে 5 থেকে 10 দিন পর্যন্ত হয়। ঠিক আছে। 10 নম্বর, মুঘল সাম্রাজ্যের রাজধানীকে আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন শাহজাহান। শাহজাহান দিল্লিতে নিয়ে আসেন এবং দিল্লিতে লালকেল্লা গঠন করেন। ঠিক আছে। 1639 খ্রিস্টাব্দে দিল্লিতে নতুন শহর শাহজাহানাবাদ তিনি প্রতিষ্ঠা করেন 1639-এ। পরবর্তীকালে 1648 সালে শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। 1526 সালে বাবর যখন ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, তারপর ভারতবর্ষে আগ্রায় তার রাজধানী স্থাপন করেন। পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর 1571 থেকে 1585 সাল পর্যন্ত ফতেপুর সিক্রিতে তার রাজধানী স্থাপন করেন, কিন্তু ফতেপুর সিক্রিতে জলের অভাব থাকার জন্য এবং উত্তর পশ্চিম ভারতের রাজপুতদের সঙ্গে আকবরের সংঘর্ষ থাকার কারণে পরবর্তীকালে আকবর তার রাজধানী স্থানান্তরিত করেন 1585 সালে। তিনি মুঘল সাম্রাজ্যের রাজধানী ফতেপুর সিক্রি থেকে লাহোরে নিয়ে যান এবং পরবর্তীকালে তার রাজধানী আবার আগ্রায় স্থানান্তরিত করেন। 11 নম্বর, নিম্নলিখিত কোন ফসলকে অর্থকরী ফসল বলা হয়? অর্থকরী ফসল এগুলো সম্পর্কে জানতে গেলে আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেল ডিসক্রিপশনে, সেখান থেকে গিয়ে তোমরা এই ভারতের শস্যসমূহ ভিডিওটি ভূগোল থেকে, ভূগোলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে অর্থকরী ফসল হয়ে যাবে রাবার। অর্থকরী ফসল কাদের বলা হয়? যেসব ফসলগুলো শুধুমাত্র লাভের উদ্দেশ্যে চাষ করা হয়, ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে চাষ করা হয়, সেই সব ফসলগুলোকে অর্থকরী ফসল বলা হয়। যেমন চা, কফি, তামাক, পাট, রাবার, আখ, তুলা, এগুলো হচ্ছে অর্থকরী ফসল। মাহার আন্দোলন কে শুরু করেছিলেন? মাহার আন্দোলন শুরু করেছিলেন বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর মাহার আন্দোলন শুরু করেছিলেন। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ডক্টর বি.আর. আম্বেদকর 1927 সালে মহারাষ্ট্রের মাহাদ শহরে জনসাধারণের জলের অধিকার নিশ্চিত করার জন্য এই মাহাদ আন্দোলন বা মাহাদ সত্যাগ্রহ শুরু করেছিলেন। সেই সময় নিম্নবর্গ এবং দলিতদের প্রতি ভারতের উচ্চ শ্রেণীর অস্পৃশ্যতা চরম আকার ধারণ করেছিল। তার ফলে দলিতরা জল এবং অন্যান্য সুযোগ সুবিধা সমাজের থেকে তারা পেত না, সমাজ থেকে তাদের দূরে রাখা হতো সবসময়। দলিতদের অধিকার সুনিশ্চিত করার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর এই মাহাদ সত্যাগ্রহ বা মাহাদ আন্দোলন শুরু করেছিলেন। বিশেষ করে দলিতরা যাতে জলের ব্যবহার করতে পারে তার জন্য তিনি এই আন্দোলনটি শুরু করেছিলেন। 13 নম্বর, আদিস আবাবা বা অডিস আবাবা যে দেশের রাজধানী সেটি হচ্ছে, তো ইথিওপিয়ার রাজধানী হচ্ছে অডিস আবাবা। এই অডিস আবাবা আফ্রিকার রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এখানে আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের আফ্রিকার যে অর্থনৈতিক কমিশন তার সদর দপ্তর এখানে অবস্থিত। এখানে তোমরা দেখতে পাবে আফ্রিকার এই যে সোমালিয়ার পাশে এবং লোহিত সাগরের ঠিক দক্ষিণ দিকে এই ইথিওপিয়া দেশটি অবস্থিত, এবং এখানে তার এই অডিস আবাবা ঠিক এই জায়গাটায় রেড কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার রাজধানী। 14 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? 1929 সালের 19শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাস হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন ডক্টর জওহরলাল নেহরু। এখান থেকে অধিবেশন থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে, ডক্টর সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। পরবর্তীকালে 1939 সালে তিনি ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, পট্টবী সীতারামাইকে হারিয়ে দেন, যেখানে গান্ধীজি পট্টবী সীতারামাইকে প্রার্থী প্রার্থী দাঁড় করিয়েছিলেন, কিন্তু তিনি হেরে যান। এর ফলস্বরূপ গান্ধীজি পরবর্তীকালে তোমরা জানো বলে যে এই হার আমার হার, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু
জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এছাড়াও 1907 সালে সুরাট অধিবেশন বিখ্যাত, কারণ এটি সুরাট স্প্লিট নামে পরিচিত। এই অধিবেশনেই জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। ঠিক আছে। 15 নম্বর, ইরানের মুদ্রা কোনটি? ইরানের মুদ্রা হয়ে যাচ্ছে ইরানের রিয়াল। এছাড়াও সৌদি আরব এবং কাতার দেশের মুদ্রা হচ্ছে রিয়াল। দিনার হচ্ছে কুয়েত, আলজেরিয়া, লিবিয়ার মুদ্রা। পেসো হচ্ছে মেক্সিকো, আর্জেন্টিনা, চিলির মুদ্রা এবং লিরা হচ্ছে তুর্কি দেশের মুদ্রা। 16 নম্বর, যে দেশের উপর দিয়ে বিষুব রেখা এবং মকরকান্তি রেখা গেছে সেটি কোনটি? সেটি একমাত্র দেশ, সেটি হচ্ছে ব্রাজিল। এখানে ছবিতে তোমরা দেখতে পাবে ইকুয়েটর মাঝখানে আছে, অর্থাৎ এটাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলা হয়। এরপর 33.5 ডিগ্রি উত্তরে আছে এটা মকরকান্তি রেখা, এবং দক্ষিণে আছে মকরকান্তি রেখা 33.5 ডিগ্রি দক্ষিণে, এটা টপিক অফ ক্যাপ্রিকন, এটা হচ্ছে মকরকান্তি রেখা। এই জায়গাটাই হচ্ছে, এটা হচ্ছে ব্রাজিল। এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো ইয়েলো কালার, এটা হচ্ছে ব্রাজিল। ঠিক আছে। এই ব্রাজিলের মধ্য দিয়ে দুটো রেখা অতিক্রম করেছে। 17 নম্বর, পেরিস্কোপের কার্যপ্রণালী নীতিটি কোনটি? পেরিস্কোপের কার্যপ্রণালী, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর এই প্রতিফলন এবং প্রতিসরণ, এটা দুটোই হয়ে যাবে। যদিও প্রতিফলন নীতিটি পেরিস্কোপে মূলত ফলো করা হয়, কিন্তু শক্তিশালী পেরিস্কোপের ক্ষেত্রে প্রতিসরণ নীতিটিও ফলন হয়, কারণ সেখানে প্রিজম ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, পেরিস্কোপ ব্যবহার কোথায় করা হয়? পেরিস্কোপ ব্যবহার করা হয় সৌরজগতের দূরের জিনিস দেখার জন্য। সৌরজগতে যেমন দূরের দূরের কোনো তারা, কোনো গ্রহ লক্ষ্য করার জন্য এই পেরিস্কোপ ব্যবহার করা হয়। ঠিক আছে। 18 নম্বর, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান কথাটার মধ্যে তোমরা জানতে পারছো, অর্থাৎ পৃষ্ঠে টান থাকবে। জলের অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, তার কারণে তলের মধ্যে পৃষ্ঠটানের সৃষ্টি হয়। আন্তঃআণবিক আকর্ষণ বলের ফলে কি হয়? পরস্পরকে অণুগুলো নিজের দিকে টানতে থাকে এবং সংকুচিত হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তরলের। এই জন্য এই পৃষ্ঠটানটা লক্ষ্য করা যায়। অর্থাৎ সবচেয়ে কম ক্ষেত্রফল বিশিষ্ট অবস্থায় তল নিজেকে নিয়ে আসার চেষ্টা করে, এই জন্য পৃষ্ঠটান দেখা যায়। ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের রোধ বেশি, গলনাঙ্ক বেশি, রোধ বেশি, গলনাঙ্ক কম, রোধ কম, গলনাঙ্ক কম, রোধ কম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রোধও বেশি এবং গলনাঙ্কও বেশি। রোধ বলতে রেজিস্ট্যান্স, অর্থাৎ যার রোধ বেশি হবে তার পরিবাহিতা কম হবে, এবং যার রোধ কম হবে তার তড়িৎ বেশি হবে। যেমন এখানে বৈদ্যুতিক ফিলামেন্টে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়, এর গলনাঙ্ক 3410 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একে গলতে গেলে 3410 ডিগ্রি সেলসিয়াস একে তাপ দিতে হবে, তাহলে টাংস্টেন ধাতু গলবে। ঠিক আছে। আর এর রোধ বেশি বলতে এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন অতি সহজে হয় না। কিছু ধাতু আছে যেমন কপার বা তামা, এছাড়া সিলভার বা রূপো, এগুলোর রোধ খুব খুব কম, তাই এদের তড়িৎ পরিবাহিতা খুব বেশি। ঠিক আছে। 20 নম্বর, কার্বনের যে যৌগটি অনুভূতিনাশক হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে, এখানে অপশনের মধ্যে হয়েছে ক্লোরোফর্ম। অনুভূতিনাশক হিসেবে ব্যবহৃত হতো আগে, এখন বর্তমানে আর হয় না। এই রাসায়নিক সংকেত CH-Cl3। এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ফসজিন, ফসজিটা প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই ফসজিন একটি বিষাক্ত গ্যাস। 21 নম্বর, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? পূর্ণ পরিবর্তনযোগ্য কিছু ক্ষেত্রে করা যায়, সেটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। যেমন আন্তর্জাতিক কোনো বাণিজ্য করতে গেলে বা কোথাও ঘুরতে গেলে তখন সেটা করা যায়। যদিও বিদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে ভারতে এখনো পূর্ণ পরিবর্তনযোগ্য সম্ভব হয় না টাকার লেনদেনে। 22 নম্বর, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য কোথায় দেখা যায়? বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় রাঢ় অঞ্চলে। রাঢ় অঞ্চল বলতে মেদিনীপুর, বাঁকুড়া এবং বর্ধমানের কিছু এরিয়া এগুলোতে, এবং পুরুলিয়ার কিছু এরিয়া এগুলোতে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়। বোরো ধান চাষ শীতকালে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালে কাটা হয়, এটাকে বসন্তকালীন ধান বলা হয়। সবচেয়ে পশ্চিমবঙ্গের ধান উৎপাদনশীল জেলা হচ্ছে বর্ধমান এবং কম উৎপাদনশীল জেলা হচ্ছে জলপাইগুড়ি। 23 নম্বর, FATF এর পুরো নাম কি? FATF এর পুরো নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এর মাধ্যমে এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেটি মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন, অর্থাৎ সন্ত্রাসী যারা মদত দেওয়ার জন্য টাকা দেয়, টাকা প্রদান করে, সেটা প্রতিরোধ করে FATF। FATF 1989 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সের প্যারিস শহরে। 24 নম্বর, অপারেশন সিন্দুর পরিচালনা করেন কে? পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ নিশ্চিহ্ন করার জন্য চালানো একটি অভিযান, যেটি সদ্য চালনা করা হয়েছে। তোমরা জানো ভারতের 3 বাহিনীর একত্রে এই অপারেশন পরিচালনা করে। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট এবং টি20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? সম্প্রতি রোহিত শর্মা অবসর গ্রহণ করেছেন এবং তার সাথে বিরাট কোহলি অবসর গ্রহণ করেছেন। তো আমরা আমাদের চ্যানেলে এরকমভাবেই প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তোমরা আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।